হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের অধ্যায় 9-এর চতুর্থ পর্ব। তো এখানে দুইটা দলগত কাজ আছে, তোমরা ভালো করে খেয়াল করো। হচ্ছে দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করো, প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। এখন সমাধান। ধরো তুমি যে শ্রেণীতে পড়ো সেই শ্রেণীতে 25 জন ছাত্র আছে এবং তাদের উচ্চতা নিচে দেওয়া হলো। একজনের এটা আছে ইঞ্চিতে আর কি, 65 ইঞ্চি, 62, 55 এইভাবে। তাহলে এখানে ক্ষুদ্রতম উচ্চতা দেখো, এখানে ক্ষুদ্রতম উচ্চতা এক্সেল যেটাকে বলি, মানে লোয়েস্ট, সেখানে 48 সেন্টিমিটার, 48 সেন্টিমিটার, এবং বৃহত্তম উচ্চতা এক্সএইচ আছে 65 সেন্টিমিটার। তাহলে পরিসর আর আমরা পাবো এক্সএইচ মাইনাস এক্সএল, 65 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে 17। এটা হচ্ছে আমাদের পরিসর। এখন 2 নম্বরে বলেছে যে তুমি যে ছাত্রদের উচ্চতা নিয়েছো সেটাকে একটা সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলো শ্রেণী বিন্যস্ত করো। তা সুবিধা মতো শ্রেণী ব্যবধান ধরো, আমরা এখানে সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিলাম 4, অর্থাৎ এই যে 48 থেকে 51, 48, 49, 50, 51, এই যে এখানে আমরা সুবিধা মতো শ্রেণী ব্যবধান নিলাম 4। তারপরে 52 থেকে 55, 56 থেকে 59, 60 থেকে 63 এবং 64 থেকে 67। এখন দেখা যাচ্ছে যে এই 48 থেকে 51 ইঞ্চি এইরকম উচ্চতার ছাত্র আছে 4 জন, 52 থেকে 55 5 জন, এইভাবে টোটাল 64 থেকে 67, এই দিয়ে এদের উচ্চতা আছে হচ্ছে 8 জন। তো এখান থেকে যদি আমরা মানে শ্রেণীবিন্যস্ত উপাত্ত হতে যদি দেখি যে উচ্চসীমা এলইউ যেটাকে আমরা বলি, যে এই যে দেখো এটা হচ্ছে উচ্চসীমা, এইটাকে আমরা বলবো উচ্চসীমা, এটাকে বলবো উচ্চসীমা। তো এই সর্বশেষ শ্রেণী, এটাকে বলবো সর্বশেষ শ্রেণী। এই সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 67 সেন্টিমিটার। দেখো খেয়াল করে, সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা হচ্ছে 67, এখানে 67 সেন্টিমিটার, এই যে 67 সেন্টিমিটার। আর সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা, এইটা বলা হচ্ছে সর্বনিম্ন শ্রেণী, এটা হচ্ছে সর্বনিম্ন শ্রেণী। তাহলে সর্বনিম্ন শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 48। সুতরাং আমরা যদি পরিসর বের করতে চাই তাহলে এই 67 থেকে আমরা 48কে বিয়োগ দিলে আমরা পাবো 19। তাহলে এই জায়গার আমরা উত্তর পেলাম হচ্ছে 19। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, এই অঙ্ক দুইটা। তো এরপরে আমাদের এখন আমরা এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটার ভিতরে এখন আমরা প্রবেশ করছি। আমরা মিন ডেভিয়েশন, যেটাকে বলছি গড় ব্যবধান, আমরা এটা শিখব। হ্যাঁ, মিন ডেভিয়েশন বা গড় ব্যবধান খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা মন দিয়ে শোনার চেষ্টা করো। বুঝছো, গড় ব্যবধান এমন এক প্রকার বিস্তার পরিমাপক যা তথ্য সারির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে। দেখো, তথ্য সারির প্রতিটি মানের গড় হতে ব্যবধান পরিমাপ করে। অর্থাৎ আমরা যখন গড় পরিমাপ করব, গড় পাবো, যে কোনো একটা বিস্তারের গড় পাবো, সেই গড় হচ্ছে প্রত্যেকটা রাশি থেকে গড় বিয়োগ করলে এবং সেটার হচ্ছে আমরা একটা মান পাবো। আমরা জানি তথ্য সারির প্রতিটি মান হতে এদের গাণিতিক বিচ্যুতির সমষ্টি শূন্য। এই যে দেখো একটা কথা বলছে এখানে, যে তথ্য সারির প্রতিটি গড় হতে তার গাণিতিক বিচ্যুতির মান শূন্য। এখানে তথ্য সারির প্রতিটি গড় হতে গাণিতিক বিচ্যুতির মান শূন্য। আসলে এই কথাটা তোমরা এখনও, ওরা যদিও বলছে আমরা জানি, কিন্তু এটা এখনও তোমরা জেনে পারো নাই। আমরা যখন একটু পরে উদাহরণ দেব তখন এটা ক্লিয়ার হবে। তাই ব্যবধান পরিমাপের সময় যদি ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা হয় তবে গড় ব্যবধানের পরিমাপ করা পুরোপুরি অর্থহীন। অর্থাৎ আমরা যখন ব্যবধান করব তখন ব্যবধানটা আমাদের এটা মডুলাস সাইনের ভিতরে নিতে হবে, কারণ মডুলাস সাইনের ভিতরে না নিলে আমরা এটাকে মাইনাস বা প্লাস তুলে দিতে পারবো না। অর্থাৎ আমাদের এখানে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বিবেচনা করা যাবে না, এই জায়গায় নিতে হবে শুধুমাত্র মানটা।
সেই জন্য প্রতিটি মান হতে ব্যবধান পরিমাপের সময় চিহ্ন বিবেচনায় না এনে ব্যবধানের পরম মান নেওয়া হয়। কোনো নিবেশনের গড় মধ্যমা প্রচুরক থেকে সংখ্যাগুলোর ব্যবধানের পরম মানের সমষ্টিকে মোট ঘনসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যাবে তাকে আমরা গড় ব্যবধান বলি। তো এটা আমরা একটা উদাহরণ, এখানে উদাহরণ দেখো, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে। খেয়াল করো এই উদাহরণটা, কেয়ারফুলি খেয়াল করো তোমরা, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, দেখো এখানে একটা বলছে যে চলো হিসাব করে দেখি তথ্য সারির মানগুলোর গাণিতিক গড় হতে বিচ্যুতির সমষ্টি শূন্য কিনা। হ্যাঁ, এখানে বলছে যে মনে করো তোমার পরিবারের, ধরো তোমার পরিবারের 5 জন সদস্য আছে, ঠিক আছে, তোমার পরিবারের 5 জন সদস্য আছে। এই 5 জন সদস্য, তো যাদের বয়স 5 থেকে 5, 12, 36, তো যাদের বয়স হচ্ছে, একজনের বয়স 5 বছর, একজনের 12, একজনের 36, 40 এবং 67 বছর বয়স, ঠিক আছে, 67 বছর বয়স। তো পরিবারের সদস্যদের বয়সের গড় এখন মনে করো এই যে 5, 12, 36, 40 এবং 67 আমরা যদি যোগ করে এখানে ঘনসংখ্যা আছে 5টা, 1, 2, 3, 4, 5, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা গড় পাবো হচ্ছে তোমার 32। তাহলে গড় হতে বিচ্যুতির সমষ্টি। এবার খেয়াল করো বিচ্যুতি কিভাবে বের করেছে। এখানে আই সমান সমান 1, মানে এখানে সংখ্যা আছে 5টা, যার শুরু হবে 1 থেকে এবং 5 পর্যন্ত, 5 সংখ্যা আছে 5 পর্যন্ত। তাহলে এখানে x1 বা xi মাইনাস এক্স বার, তো xi বলতে প্রথম সংখ্যাটা, অর্থাৎ প্রথম সংখ্যা কত 5 এবং গড় হচ্ছে -32। এভাবে দ্বিতীয় সংখ্যা 12, গড় হচ্ছে -32। তাহলে এইগুলো যদি আমরা এখন প্রত্যেকটা বিয়োগ করে তার বিচ্যুতি যোগ করি তাহলে দেখতে পাবো বিচ্যুতি পাচ্ছে হচ্ছে 0। সুতরাং আমরা বলতে পারি তথ্য সারির প্রতিটির মান এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি 0, ঠিক আছে। তো এইটা আমরা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো এরপরে তোমাদের একটা একক কাজ আছে, ব্যাটসম্যান এ এবং বি এর রান ও এদের গাণিতিক গড়ের বিচ্যুতির সমষ্টি নির্ণয় করো। আমরা এটা একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছো। আমরা এই একক কাজটা পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে। সবাই ভালো থাকবে। এখন আমরা নবম অধ্যায়ের আমাদের পঞ্চম পর্ব শুরু করব। তো দেখো এই যে ব্যাটসম্যান এ রানের যে গড়, আমরা এই রানের গড়টা আগে বের করে নেব। এখন এখানে ব্যাটসম্যান যে 10টা রান করেছিল 10টা ম্যাচে, সেই 10টা ম্যাচে রানের সমষ্টি হয়েছিল আমরা আগের থেকে জানি 530। তো 530কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে ব্যাটসম্যান রানের গড় পাবো আমরা 53, এখানে 53 পাবো। তো এইবার আমরা এই ব্যাটসম্যান রানের বিচ্যুতি নির্ণয় করব। তাহলে বিচ্যুতি আমরা ফর্মুলাটা কি জানি, আমরা শিখে আসলাম। যেখানে বিচ্যুতির ফর্মুলা মনে করো যে আগেরটায় শিখলাম যে আমরা ওই যে গড় হতে বিচ্যুতির সমষ্টি, যেটাকে আমরা বলছি যে গড় হতে বিচ্যুতির সমষ্টি, তাহলে গড় হতে বিচ্যুতির সমষ্টি আমরা এখানে লিখব গড় হতে বিচ্যুতির গড় হতে বিচ্যুতির সমষ্টি। তো গড় হতে বিচ্যুতির সমষ্টি আমরা এখানে সামেশন সাইন দিয়ে i = 1, এখানে লিখব 10। দেওয়ার পরে আমরা প্রথম দেখো 30 থেকে মাইনাস করব 53, কারণ 31 ছিল x1। আচ্ছা, এখান থেকে প্লাস দিয়ে 91 থেকে মাইনাস করব 53,
53। আচ্ছা, তারপরে প্লাস 0 থেকে মাইনাস করব 53, প্লাস 64 থেকে 53, 64 থেকে আমরা 53 মাইনাস করব, প্লাস 42 মাইনাস 53, প্লাস 80 মাইনাস 53, প্লাস 30 মাইনাস 53, প্লাস 5 মাইনাস 53, প্লাস 11 মাইনাস 53, প্লাস 117 মাইনাস 53, প্লাস 71 মাইনাস 53। তাহলে প্রত্যেকটা থেকে যদি আমরা 53 মাইনাস করি তাহলে এখানে কত পাবো? তাহলে এই জায়গায় আসছে, প্রথমটাতে হবে মনে করো মাইনাস 23, তারপরে প্লাস এখানে 91 থেকে তোমার 53 মাইনাস করলে 91 মাইনাস 53 এখানে পাচ্ছে 38 প্লাস প্লাস হবে না, 0 থেকে 53 মাইনাস করলে মাইনাস 53, তারপরে 64 থেকে 53 মাইনাস করলে 11, প্লাস 42 থেকে মাইনাস 3 মাইনাস করলে মাইনাস 11, প্লাস 83 থেকে 53 মাইনাস করলে 83 থেকে 53 মাইনাস করলে 80 থেকে 53 মাইনাস করলে 27 প্লাস এখানে 30 থেকে 53 মাইনাস করলে 23 মাইনাস 23, তার 5 থেকে 53 মাইনাস করলে মাইনাস 48 মাইনাস 11 থেকে করলে মাইনাস 42, তারপরে 117 থেকে করলে 64, আর 71 থেকে করলে 18 প্লাস 18। এখন যদি আমরা এইটা যোগ করি টোটাল মিলে, তাহলে দেখা যাবে আমরা এখানে 38 যোগগুলো হচ্ছে 38 প্লাস 11 প্লাস 27 প্লাস 64 প্লাস 18, আমরা যোগটা পাচ্ছি 158 মাইনাস এখানে আমরা পাবো 23 প্লাস 53 প্লাস 11 প্লাস 23 প্লাস 48
তাহলে এটাও আমরা পাচ্ছি হচ্ছে 158 তাহলে টোটাল মিলে এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে 0। সুতরাং তোমরা বুঝতে পেরেছো যে এই যে আমরা গড় হতে বিচ্যুতির সমষ্টি আমরা 0 পেলাম। তো আশা করি আমি বি নাম্বারটা তোমাদের এখানে বলে দিচ্ছি, এটা তোমরা করতে পারবে। এখানে যোগ করার পরে দেখা যাবে যে আমরা টোটাল এখানে গড় পাবো। এখানে গড় যেটা পাবো সেটা হচ্ছে 530কে 10 দিয়ে ভাগ করলে এখানে 53 হবে। তো এখন এই 53 প্রত্যেকটা থেকে 53 সাবট্রাক্ট 40 থেকে তারপরে আমরা এইভাবে এটাও বিচ্যুতি 0 পাবো। তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পারলাম যে এই যে গড় বিচ্যুতির পরিমাণ সবসময় 0 হয়। তো এইটা তোমরা পুরোটা বাসায় করবে, এটা দেখে দেখে আশা করি এটা তোমরা করতে পারবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত। আমরা নেক্সট ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আমি এই ভিডিওটা এখানকার মতো শেষ করছি। ভালো থাকবা সবাই। এর আগের পর্বে আমরা অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় বিচ্যুতি নির্ণয় করেছি। এইবার আমরা অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করব। দেখো গড় ব্যবধান এখানে সুন্দর করে একটা উদাহরণ দেওয়া আছে। তোমরা এই উদাহরণটা যদি বোঝার চেষ্টা করো তাহলে পরে আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে অনেক সহজ হবে। এখন মনে করো তোমার ক্লাসে গত 8 দিনের শিক্ষার্থীর অনুপস্থিত সংখ্যা, অর্থাৎ এখানে তোমরা জানো যে আমাদের 5 দিন ক্লাস হয়। তো পরপর গত 8 দিন একটা ক্লাসে অনুপস্থিত ছিল। প্রথমে মনে করো সানডেতে 3 দিন, তারপরে মানডেতে 6 দিন, তারপরে 6 দিন, এইভাবে এখানে 8 দিনের, অর্থাৎ এখানে 8 দিনের অনুপস্থিত ছাত্র সংখ্যা দেওয়া আছে। তাহলে এই যে 8 দিনে অনুপস্থিত ছাত্র সংখ্যা, এইটার আমরা যদি প্রথমে যোগফল বের করি তথ্য সারির, এখানে প্রথমে আমরা অনুপস্থিত সংখ্যাগুলোর যোগফল বের করলাম। দেখো 3, 6 এগুলো যোগ করলে এটা হয় 72। এখন 72কে যদি 8 দিয়ে ভাগ করি, 72কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 9। তাহলে এটা কিন্তু প্রথমে এই যে অনুপস্থিত সংখ্যাগুলো তার আমরা একটা গড় পেলাম। এইবার আমরা গড় ব্যবধান নির্ণয় করব। তো গড় ব্যবধান নির্ণয় করার আগে আমাদের প্রথমে এখন নির্ণয় করতে হবে যে এই যে প্রথম যে সংখ্যাটা ছিল, মনে করো এখানে 3, এই 3 থেকে আমার এই যে 9 এর ব্যবধান কত তাই এখানে দেখাচ্ছে। যে মনে করো অনুপস্থিত ছাত্র সংখ্যা প্রথম দিন 3, তারপরে 6, তাহলে 3 থেকে এই 3 থেকে যদি আমি 9 বিয়োগ করি, 3 থেকে যদি আমি 9 বিয়োগ করি তাহলে আমি পাবো 6। তোমরা কিন্তু এখানে কেয়ারফুলি খেয়াল করবে যে এই যে আমরা এক জায়গায় শিখে এসেছিলাম, এখানে কিন্তু ধনাত্মক বা ঋণাত্মক কোনো কিছুই নেওয়া যাবে না, শুধুমাত্র মানটা নিতে হবে। কারণ এটা আমরা মডুলাস সাইনের ভিতরে দেব। অর্থাৎ এখানে যদি আমরা বলি যে 3 মাইনাস 9, তাহলে মডুলাস সাইন দিয়ে এখানে আমরা পাবো হচ্ছে 6। এইভাবে সবগুলোর 3 থেকে, তাহলে এখানে 3 থেকে 9 বিয়োগ করলে 6, আবার 6 থেকে 9 বিয়োগ করলে 3, 6 থেকে 9 বিয়োগ করলে 3, এইভাবে প্রত্যেকটা তথ্য থেকে আমরা যখন গড় 9 বিয়োগ করেছি তখন বিয়োগের মানগুলো হচ্ছে 6, 3, 3, 2, 1, 2, 6, 7। আচ্ছা, এরপরে দেখো এইটা আবার একটা নাম্বার লাইনের মধ্য দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। খুব খেয়াল করো, এই যে গড় যে 9, এই যে গড় যে 9 এটাকে মাঝখানে রাখা হয়েছে। তাহলে প্রথম দিন ক্লাসে অনুপস্থিত ছিল 3 জন। তাহলে এই 3 থেকে এই 9-এর যে ব্যবধান, এই 3 থেকে যে 9-এর ব্যবধান এটা দেখো 6, এই 3 থেকে 9-এর ব্যবধান হচ্ছে 6। আবার দ্বিতীয় দিন অনুপস্থিত ছিল 6 জন, এই যে 6 জন। তাহলে এই 6 থেকে এই যে এই 6 থেকে এই 9-এর যে ব্যবধান সেটা হচ্ছে 3। আবার পরের দিনও 2 দিন পর এখানে উপস্থিত ছিল 6 জন, তাহলে আবার এখানে আর 6 থেকে 9 বিয়োগ করলে 3। পরের দিন অনুপস্থিত ছিল 7 জন, সেখান থেকে 9 বিয়োগ করলেই পাচ্ছি 2। তারপরের দিন 8 ছিল, সেখান থেকে আমরা 9 বিয়োগ করে পাচ্ছি 1। আবার পরের দিন ছিল 11 অনুপস্থিত, দেখো 11, এই খেয়াল করো এই যে এখানে 11 হচ্ছে তোমার, এই যে এখানে হচ্ছে এই যে 11, এই 11। তাহলে এই যে 11, তাহলে 11 থেকে 9-এর যে ব্যবধান সেটা হচ্ছে 2,
এখানে সে 2 দেওয়া, আবার এখানে দেখো পরের দিন অনুপস্থিত ছিল 15 জন, তাহলে 15 থেকে এই যে 15 থেকে 9-এর ব্যবধান, 15 থেকে 9-এর ব্যবধান 6, এবং আবার তোমার একদম লাস্ট দিন সর্বশেষ দিন যে 16 জন অনুপস্থিত ছিল, সে 16 থেকে এই যে এখানে দেখো এইটা 16, এই 16 থেকে তোমার এই যে 9-এর অনুপস্থিত ছাত্র সংখ্যা, এটার ব্যবধান হচ্ছে 7। তাহলে এখন কাজ হচ্ছে এই যে আমরা প্রত্যেকটা মানের এই যে গড় ব্যবধান পেয়েছি, এই যে প্রত্যেকটা গড়, যে সেই গড়গুলো এখন আমরা ব্যবধানগুলো যোগ করব। তাহলে এখন এখানে দেখো এই যে এখানে 6, 3, 3, 2, 1, 2, 7, 6, খেয়াল করো এখানে এই যে নিচের লাইনের, এটা কিন্তু নিচের লাইনের এই যে 6 এইগুলো যোগ করা হয়েছে, এই যে 6, 3, 3, 2, 1, 2, 7, 6। তো এইটার যোগ করলে আমরা পাচ্ছি, এখানে এইগুলো যোগ করলে পাচ্ছি মোট 30, এবং 30কে যখন আমরা এই শ্রেণী সংখ্যা, এখানে শ্রেণী সংখ্যা আছে মোট 8টা, তোমরা কিন্তু খেয়াল করবে, অর্থাৎ 8 দিন ধরা হয়েছে। তাহলে সে 8কে যদি আমি এই গড় দিয়ে ভাগ করি, তাহলে আমি পাবো 3.75 বা 3.75। এইটাই তাহলে আমাদের হচ্ছে গড় ব্যবধান। হ্যাঁ, তাহলে এখন এখান থেকে বুঝতে পারলে, সুতরাং তোমার ক্লাসে গত 8 দিনের শিক্ষার্থীদের অনুপস্থিতির সংখ্যাগুলোর গড় 9 এবং গড় ব্যবধান হচ্ছে 3.75। এখন গড় ব্যবধান নির্ণয় করে তোমরা বুঝতে পারলে গড় থেকে অন্যান্য মানগুলো কত দূরে অবস্থিত, অর্থাৎ এই গড় থেকে অন্যান্য মানগুলো কত দূরে অবস্থিত সেটা আমরা বুঝতে পারলাম। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা জানো যে আমি খুব ছোট ছোট ভিডিও দিই, একটা অঙ্ক 1টা বা 2টা অঙ্ক করে দিই। তো এটা তোমাদের ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনে ক্লিক করে রাখলে আমি পরবর্তী নোটিফিকেশানগুলো তোমাদের চলে যাবে। তো আশা করি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ।